জয়গুরু। এখন আমাদের সঙ্গে আজকে সুদূর আমেরিকা থেকে যুক্ত হয়েছে আমার শ্রদ্ধেয় ডক্টর স্বাগতা বসুমা পৃষ্ঠপোষণ করার জন্য আমাকে আহ্বান জানাই। জয়গুরু মা, গুরু স্বাগতা মা। জয়গুরু। ডক্টর স্বাগতা বসুমা। জয়গুরু মা, শোনা যাচ্ছে? জয়গুরু, আমার কথা কি শোনা যাচ্ছে? আগে জয়গুরু 25 মিনিট বলুন। জয়গুরু। হ্যাঁ, জয়গুরু সকলকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎজননী বড়মা, পরম পূজ্যপাত শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং নাম ধ্যান স্বস্তিযোগ্য লিঙ্কের মাধ্যমে যুক্ত সকলকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজ আমি এই লিঙ্কের যুক্ত হয়ে সত্যিই খুবই কৃতজ্ঞ ও আনন্দিত। শ্রদ্ধেয় শর্মিষ্ঠা মা আমাকে আজকের আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমি ঠাকুরের দয়া এই বিষয়টির ওপরে কিছু কথা বলার চেষ্টা করব। প্রথমেই যেটা আমি বলতে চাই যে আজ আমি যা কিছু পেয়েছি সবকিছুই আমার ঠাকুরের কৃপায় সম্ভব হয়েছে। অবশ্যই মা-বাবা সঠিক নির্দেশন এবং ডাইরেকশন দেখিয়েছিলেন, সেটা একটা অনেক বড় কারণ। এবং আমি আমার ঠাকুরের কাছে থেকে কি পেয়েছি তা বোঝানো সত্যিই খুবই কঠিন। তবে এতটুকু নিশ্চিতভাবে জানি যে জীবনে যা কিছু অর্জন করেছি এবং করছি, যত সুযোগ পেয়েছি সবই তার আশীর্বাদে হয়েছে। আমি আমার জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত আমার ছোটবেলার থেকেই পড়াশোনাটা খুবই ভয় লাগতো। বিজ্ঞান বিষয়টা ভালো লাগতো এবং এতে ভালো নাম্বারও পেতাম। কিন্তু বাকি বিষয়গুলোতে তেমন ভালো করতে পারতাম না। সবচেয়ে বড় কারণ ছিল মনোযোগ ধরে রাখা। সেটা সবচেয়ে কঠিন বিষয় ছিল আমার জন্য। যখন আমি ক্লাস 8 এ ১৩ বছর বয়স ঠাকুরের শরণাগত হয়েছিলাম, তখন ঠাকুরকে তেমনভাবে বুঝতাম না, সত্যি বলতে। ধ্যান করার চেষ্টা করতাম, কিন্তু মনোযোগের অভাবে তা ভালোভাবে হতো না। তখন আমাকে আমার মা বলেছিলেন যে, প্রতিদিন ১০৮ বার করে ঠাকুরের নাম আমাকে লেখার জন্য। যতই ক্লান্ত বা ব্যস্ত থাকি না কেন, এটা আমাকে করতেই হবে। আমিও রাজি হলাম এবং ধীরে, ধীরে একসময়ের মধ্যে আমি নিজের মধ্যে বা ওই উদ্বিগ্নতাটা কমতে দেখতে পেয়েছিলাম। তারপর থেকেই পড়াশোনার মনোযোগ বাড়তেও লেগেছিল এবং ফোকাস ছিল এবং ১০ম শ্রেণীতে মোটামুটি ভালো নাম্বার পেয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করলাম। এখন আমি ক্লাস 11 এ এবং আমাকে সিলেক্ট করতে হতো যে বিজ্ঞান, বাণিজ্য বা শিল্পের মধ্যে এবং আমার খুব ইচ্ছা ছিল বিজ্ঞান নিয়ে এগোনোর। কিন্তু মায়ের মনে একটু ভয় ছিল নিশ্চয়ই। আ কিন্তু সেই সময় আমাকে বাবা অনেকটা আ কনফিডেন্স দেয় এবং উনি বলেন যে, "তুমি বিজ্ঞান নিয়ে এগো" এবং আ অনেকেই মনে করত যে আমি পারব না। কিন্তু আমার মনে দুটো জিনিস ছিল। এক ছিল ঠাকুরের প্রতি বিশ্বাস এবং মা-বাবাকে গর্বিত করার ইচ্ছা। সেটা মাথায় রেখে তারপরে আমি এগোই এবং আ সায়েন্স বা বিজ্ঞান নিয়েই এগোই। এবং যখন ক্লাস 12 এর রেজাল্ট বেরাবে, আমার থেকেও বেশি ভয় ছিল আমার মা এবং ঠাকুরের ঘরে বসেছিলেন। আর আমি ঠাকুরের নাম জপ করছিলাম। যখন ফলাফল পেলাম, দেখলাম ৩ টে বিষয়ে ৯০ এর ওপর এবং ২ টি বিষয়ে ৮০ র ওপরে নাম্বার পেয়েছি। মা-বাবা তো খুবই খুশি হলেন। সেই আনন্দের কোনো শেষ ছিল না। ক্লাস 12 এর পরের আ ফলাফল আমাকে অনেকটা কনফিডেন্স দেয় এবং অনেকটা মানে আমি সেই আত্মবিশ্বাসটা ফিরে পাই। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমি তারপরে ভুবনেশ্বরে ৪ বছরের ইন্টিগ্রেটেড বিএসসি বিএড কোর্সে ভর্তি হই। যেখানে পৌঁছে জানতে পারি যে আমি সেই প্রোগ্রামটার জন্য সিলেক্ট তো হয়েছি, কিন্তু আমার ওয়েটিং লিস্ট ৭ নম্বর। নিশ্চিত ছিলাম যে বাড়ি ফিরে যেতে হবে। কারণ এত পিছনে থেকে সুযোগ পাওয়া খুবই কঠিন। কিন্তু ঠাকুরের দয়ায় আমার আ আমি ছিলাম শেষ ওয়েটিং লিস্টের একজন, যাকে পূর্বাঞ্চল থেকে প্রোগ্রামটির জন্য নির্বাচিত করা হয়েছিল। এটা আমি ঠাকুরেরই কৃপা বলতে পারি।
এবং এরপরে আমার মানে এখান থেকে শুরু হয় জার্নি আমার ১ম বার বাড়ি থেকে বাইরে পড়াশোনার জন্য আসা এবং মা-বাবার চিন্তা, আমার মন খারাপ সব মিলিয়েই যেন একটা শূন্যতা আমাকে ঘিরে ধরেছিল। যে রুমটা পেলাম জানতে পারলাম আমাদের ৩ জন করে একসাথে থাকতে হবে হোস্টেলে। আমার একজন রুমমেট আগেই এসে পৌঁছে গেছিল, সে ছিল উত্তরপ্রদেশ থেকে। আরেকজন তখনো যে ৩য় জন সে তখনো আসেনি। সবাই নিজেদের মতো রুম গোছানো, মা-বাবাও আমাকে হেল্প করছিল রুম সেট করে দেওয়ার জন্য। মনটা খুবই খারাপ ছিল, বাবা-মাও খুব চিন্তিত ছিলেন। কারণ আমি ১ম বার ঘরের বাইরে থাকতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি আমার ৩য় রুমমেট রুমে ঢুকছে, হাতে আমাদের ঠাকুরের বড় একটি ছবি। এখনো মনে করলে গায়ে কাঁটা দেয়, সেই মুহূর্তের কথা ভেবে। আর কি বলব? তখন থেকেই সমস্ত চিন্তা যেন উড়ে গেল। আর কোনো ভাবনা বা দুশ্চিন্তা বাকি থাকলো না। সবার মন শান্ত হয়ে গেল। সেই মেয়েটি ছিল উড়িষ্যার থেকে। বিএসসি বিএড শেষ করার পরে এমএসসিতে ভর্তি হই। আমি আর আমার সেই উড়িষ্যার আ সেই বন্ধুটি। আমরা দুজনেই আবার একসাথে সুযোগ পাই সেই সেম ইউনিভার্সিটিতে। আমরা পুরো মিলিয়ে ৬ বছর একসাথে কাটালাম। বিএসসি বিএড এর ৪ বছর এবং এমএসসির ২ বছর। বিএসসি এবং এমএসসির সময় আমরা দুজনেই কলেজ থেকে ফিরে প্রতিদিন প্রার্থনা করতাম। এটা আমাদের একটি অভ্যাস ছিল। আজও মনে আছে আমাদের কলেজ ছুটি হতো ৫টা ২০ তে। আর আমরা দৌড়ে, দৌড়ে হোস্টেলে ফিরতাম। আর কারণ ছিল সেই প্রার্থনা সময় শেষ হয়ে যাবে সেই ভয়ে। এবং পাশে আমাদের পাশে যতগুলি রুম ছিল সেখান থেকে অনেক মেয়েরা এসে আমাদের সাথে যোগ করত। সত্যানুসরণ পাঠ করার পরে অনেকজন যারা বাঙালি নয় বা যারা অন্য ভাষার লোক তাদেরকে আমরা সেই মানে ইংলিশে বোঝাতাম বা হিন্দিতে বলতাম এবং তারা এত বেশি ঠাকুরের প্রতি ইন্সপায়ার্ড হয় যে আমাদের সাথে ওরা আনন্দবাজারেও যায়। ভুবনেশ্বর যেই সৎসঙ্গ আশ্রমটি আছে সেখানে আমরা সব একসাথে ঠাকুরের দর্শন এবং প্রার্থনার জন্য যেতাম। এমএসসির পর ফলাফল বের হলো। সবাই খুবই ভালো নাম্বার পেয়ে আমরা পাশ করলাম। আমি জানতে পারলাম যে আমি বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে ১ম হয়েছি। কবে এতদূর আমি এগোতে পারবো, আমি সত্যি জানি যে আমার এত বেশি credentials নেই, আজও নেই। এটা শুধুমাত্র ঠাকুরের বিশ্বাস এবং ঠাকুরের প্রতি বিশ্বাস এবং তার দিকে তাকিয়ে চলা ছাড়া আমার মানে it was completely impossible. সব বাধা থেকেই মানে উনি আমাদের বাঁচিয়ে নেন। হয়তো ups and downs আসবে কিন্তু উনি সবসময় আমাদের সাথে আছেন। ব্যাস ওনাকে ধরে রাখতে হবে। ওনার সাথে পরামর্শ করতে হবে। এবারে আফটার এমএসসি আমি চাকরি পেলাম ডিএভি আইআইটি খড়গপুরে অ্যাজ এ টিজিটি শিক্ষক হিসেবে বিজ্ঞান বিভাগে। কিন্তু ২ মাসের মধ্যেই আমার মনে হলো যে আমি সঠিক জায়গায় নেই। আর আরো পড়াশোনা করতেও ইচ্ছা হলো এবং চাকরির পাশাপাশি আমি পিএইচডির জন্য ইন্টারভিউ দিতে লাগলাম। দেওঘর গিয়ে আচার্যদেবকে প্রার্থনা করলাম আমার পিএইচডির জন্য এবং আমি ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্স ভুবনেশ্বরে সুযোগ পেলাম। পিএইচডি শেষ করতে আমার মোটামুটি ৬ বছর ১ মাস লাগলো। অসাধারণ একজন সুপারভাইজার পেয়েছিলাম আমি ডক্টর নরোত্তম আচার্য। যিনি আমাকে সবসময় গবেষণার ক্ষেত্রে সাহায্য করেছেন। আমরা একটি নতুন ফাঙ্গাল ভ্যাকসিনও পেটেন্ট করি। গবেষণার বছরগুলিতে অনেক উত্থান-পতন ছিল। কিন্তু ঠাকুর আমাকে সবসময় একটি আলাদা শক্তি দিতেন, যা আমাকে অন্য দিনগুলোর থেকে আলাদা ফোকাস এবং শক্তির সঙ্গে কাজ করতে সাহায্য করত। ঠাকুর বলতেন, নারী যদি জ্ঞান চর্চা করে, বিজ্ঞান নিয়ে চিন্তা করে, তবে সে কেবল নিজের নয়, আগামী প্রজন্মের ভবিষ্যতও গঠন করবে। এই আশীর্বাদময়ী বাণী আমার অনুপ্রেরণার উৎস। এই বাণী আমায় সাহস দিয়েছিল নানা স্থানে পোস্টডকের জন্যও আবেদন করতে। এর আগে আমি বলি যে পিএইচডি শেষ করার পরে আমি একটা কনফিউশন বা ডিলেমাতে ছিলাম যে আদৌ আমি চাকরি করব কি পোস্টডক করব। তাই আমি আচার্যদেবের কাছে দেওঘরে যাই এবং ওনার কাছে নিবেদন করি যে আমি চাকরি নেব নাকি পোস্টডক করব। তিনি এক কথায় আমায় বললেন যে, "তুমি বিদেশে পোস্টডক করো।"
ঠাকুর এবং আচার্যদেবের আশীর্বাদে আমি আমেরিকায় ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড বল্টিমোরে ব্যাকটেরিয়া স্পেসিফিক অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সের উপর এখন কাজ করছি এবং আ এই গবেষণার সুযোগটা এত সহজ ছিল না। কিন্তু আ কেন কি আমার বাবারও খুব শরীর খারাপ ছিল। তো অনেকগুলো কনফিউশন একসাথে কাজ করছিল এবং আচার্যদেব আমাকে বলেন যে, "তুমি মানে তুই কোনো প্রকারের চিন্তা করিস না। বাবার শরীর তুই যতক্ষণ না ফিরছিস, তোর ফেরা, তোর থাকা কোনো চিন্তা করিস না। ঠাকুর আছেন এবং তুই একলাও যাচ্ছিস না। তোর সাথে ঠাকুর যাচ্ছে এবং তোর বাবার শরীর পুরো ঠিক থাকবে।" তো সেই কনফিডেন্সটা পেয়েছিলাম আমি আচার্যদেব থেকে এবং আ উম মানে এখানে আসার পরে আমি অত কারোকে তো চিনতাম না। তো আ সেখানেই মানে আরেকটাও এখান থেকে একটা ইনসিডেন্ট আমার মনে পড়ল। যেটা হলো কি সেটাও একটা ঠাকুরেরই মানে অনুগ্রহ। যেদিন আমি আচার্যদেবকে ১ম মানে যেহেতু আমি আমেরিকা আসার আগে বেশি সময় পাইনি। ১ মাসের মধ্যে আমাকে ভিসা, ফ্লাইট টিকেটস অ্যান্ড অল করতে হচ্ছিল। তাই আ আমি আম মানে আচার্যদেবকে প্রণাম পাঠাই। সেইদিন আশিস বসু জেঠু যিনি আমেরিকার অ্যাটলান্টা জর্জিয়াতে এসপিআর উনি সেইদিন আচার্যদেবের পাশেই বসেছিলেন। এটা ঠাকুরের কৃপা ছাড়া আর কি হতে পারে? মানে এত কাকতালীয় ঘটনা কি সত্যিই সম্ভব? তাই মানে আ মানে সবকিছুই খুব স্মুথলি হয়েছে। আশিস বসু জেঠু এবং তরুণ জেঠু আমাকে আমেরিকা বল্টিমোর উপস্থিত সৎসঙ্গের সাথে যুক্ত গুরু ভাইদের এবং গুরুমাদের অনেকগুলো কন্ট্যাক্ট ডিটেইলস দিয়ে দেন। এবং আমি যেদিন ওয়াশিংটন ডিসি পৌঁছাই, সেদিন আমাকে নিতে আসেন একজন গুরুভাই সুমন পাত্র দা। ওনার স্ত্রী আমার জন্য ৩ বেলার খাওয়ার প্যাক করে দেন, মিনারেল ওয়াটার, শুকনো খাওয়ার মানে কি না? মানে মানে বাইরের দেশে এসে যে এইরকম মানে একটা ওয়েলকাম পাবো, সেটা শুধুমাত্র ঠাকুরের আ কৃপা বা ঠাকুরের আশীর্বাদেই সম্ভব। তো ১ম এ আসার পরে নতুন পরিবেশ, কালচারাল ডিফারেন্স প্রচুর এখানে। সেইসব মানিয়ে নেওয়া আমার জন্য যথেষ্ট কঠিন ছিল। সবচেয়ে বড় ডিফারেন্স ছিল কালচারাল শক। কেন কি এখানে আ উম চলা-ফেরা, খাওয়া-দাওয়া, আ পোশাক সবকিছুই খুবই মানে আলাদা। তাই সেই এইসব ভিন্নতা এগুলো সামলানো গেলেও একাকিত্ব সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য। পিএইচডির সময় আমি একাই থাকতাম আ হোস্টেলে। কিন্তু যখন চারপাশে নিজের ভাষার মানুষ ছিল, পরিচিত মুখ ছিল, কথা বলার কেউ না কেউ থাকতো। এখানে তা ছিল না। বাড়ি যাওয়া মানেও ২৪ ঘন্টার বেশি ফ্লাইট, প্রায় ৳২,০০,০০০ র মতন খরচ। তাই এই সুযোগটাও একেবারেই সীমিত ছিল। আমি আ নিজের এখানে সৎসঙ্গের সাথে কিভাবে যুক্ত হয়েছি এবং সেই নিয়ে আর এখানে কিভাবে আমেরিকাতে সৎসঙ্গ হয় সেই নিয়ে একটু ব্রিফলি বলব। আ ১ম কয়েক মাস আ ল্যাবের কাজের পরে ঠাকুরের নাম স্মরণ, প্রার্থনা, ঘরের কাজ শেষে বসে থাকা। সত্যিই খুব মন খারাপ করে দিত। আ আর মা-বাবার সাথেও কথা বলার সময় খুব ডিফারেন্স ছিল। যেমন কি এখন এখানে আমাদের সকাল ১১:২২ হচ্ছে। সেখানে আপনাদের ওখানে ইন্ডিয়াতে এখন অলমোস্ট রাত। তো মানে এই জিনিসগুলো খুব ভিন্ন। তাই অনেকটা সময়েরও মানে সবসময় সবাইকে পসিবলি পাওয়া খুব মানে খুব কঠিন ছিল। ধীরে, ধীরে এই সময়ের সঙ্গে নিজেকে শিখেছিলাম। তবু সবচেয়ে ইম্পোর্টেন্ট রোল প্লে যেটা করেছে সেটা হলো সৎসঙ্গ। যখন একটু মানে একটু বুঝলাম যে কোথায় যাওয়া উচিত বা কোথায় কিভাবে এখানে গাড়ি বুক-ঠুক করে যেতে হয়, তখন আমি বুঝলাম এবং আ সেখানে আমি সৎসঙ্গর গুরুত্ব কতখানি বাইরের দেশে সেটাও বোঝা শুরু করলাম। আর ঠাকুরের আশ্রয়ে জীবনে কতটা শান্তি এনে দিতে পারে সেটাও আমি এখানে এসে আরো বুঝতে পেরেছি। কেন কি একাকিত্বের মধ্যে যখন ঠাকুরকে আমরা ধরে রাখি, লাইফ খুব ইজি হয়ে যায়। এবং আমি ম্যারিল্যান্ডে থাকি যেখানে কোনো সৎসঙ্গ মন্দির নেই।
কিন্তু এখানকার ভক্তরা অসীম নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে নিয়মিত সৎসঙ্গের আয়োজন করে থাকে। কখনো কারোর বাড়িতে, কখনো আবার কোনো কমিউনিটি হল বুক করে আমরা সৎসঙ্গ আ করি। আমি ১ম বার ২০২৪ সালে আগস্ট মাসে নিজের তরফ থেকে সৎসঙ্গ আয়োজন করেছিলাম। তখন দেখেছি এখানকার ভক্তরা কতটা একাগ্রতা এবং নিষ্ঠার সাথে ঠাকুরকে মানেন। ছোট থেকে বড় সবাই ঠাকুরের কাজের প্রতি এত্তটা নিবেদিত, যা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছিলাম। এখানে ইষ্টপ্রসঙ্গ এক বিশেষভাবে হয়, আমি বলতে পারি। ৩ বছরের শিশু থেকে নিয়ে আ উম শুরু করে বড়রা সবাই উম এম মানে ইষ্টপ্রসঙ্গ করে এবং তাদের বাবা-মায়েরা তাদের এমনভাবে অনুপ্রাণিত করেন যে দেখে মন ভরে যায়। শিশুরা তাদের দীক্ষা নেওয়ার গল্প, দেওঘরের আচার্যদেবের সঙ্গে কথোপকথন, এমনকি অবিন্দা তাদের কি হোমওয়ার্ক দিয়েছে সেটি নিয়ে আলোচনা। ইষ্টপ্রসঙ্গ যেন সত্যিকারের আলোচনা সভা ম মতো প্রাণবন্ত হয়ে ওঠে। এখানে অনেক আমেরিকানসরাও আসে এবং সেই কারণে আমরা ইষ্টপ্রসঙ্গ এবং বাণী পাঠ সাধারণত ইংরেজিতে করি। পরে তা বাংলায় বা হিন্দিতে ব্যাখ্যা করি। আ আর কীর্তন সবাই একসঙ্গে গাইছে, নাচছে, ঠাকুরের নাম ধরে আনন্দে ভাসছে। মনে হয় যেন ছোট দেওঘর গড়ে উঠেছে এই দূর দেশে। এমনটাই মনে হয়। এখানের আরেকটা জিনিস খুব সুন্দর, সেটা হলো সৎসঙ্গর আনন্দবাজার। কেন আমি আনন্দবাজার বলছি? কেন কি এখানকার মানে কেউ যে অর্ডার করে আমরা কোনো দোকান থেকে খাবার আনছি বা কেউ যে আ উম পার্টিকুলার কোনো একটা জায়গায় হোটেল থেকে খাবার আসছে এবং সেটাই আমরা সার্ভ করছি বা মিষ্টির প্যাকেট তৈরি করে সবাইকে সার্ভ করছি, ওইরকম হয় না। সবাই নিজের বাড়ির থেকে যে যেটা পারে মিষ্টি থেকে নিয়ে, নোনতা থেকে নিয়ে সবকিছু রান্না করে নিজে হাতে নিয়ে আসে। কেউ পিঠে, পায়েস, কেউ সন্দেশ বা লুচি আলুর দম। ১ম বার আমি জানতাম না তাই শুধু স্ট্রবেরি নিয়ে গেছিলাম। আ কিন্তু এখন আমিও ঠাকুরের জন্য কিছু না কিছু চেষ্টা করি বানিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাই একে অপরের রান্নার খুব প্রশংসা করে, যেটা কি আরো বেশি উৎসাহ দেয় আমাদের। এতে একটা অসাধারণ পারিবারিক পরিবেশ তৈরি হয়। সৎসঙ্গ শেষে যারা পরিবার নিয়ে আসে আর আমাদের মতন ব্যাচেলরদের জন্য রাতের খাবারটাও প্যাক করে দেয় এবং সেই মুহূর্তে সত্যি মনে হয় আমি ঠাকুরের নিজের পরিবারেরই একজন। একাকিত্ব যেন একেবারেই উবে গেছে। গত আ ১১ই অক্টোবর ২০২৫ এ মেরিল্যান্ডে আমাদের ওয়াশিংটন ডিসিতে আ উৎসব হয় এবং ১৩৮ তম আ জন্ম জয়ন্তী পালন করা হয় এবং পুরো ভাদ্র মাসটা জুড়েই আমাদের এখানে চেষ্টা করেছি আমরা যে প্রত্যেকটি বাড়িতে যেন সৎসঙ্গর আয়োজন করা যেতে পারে এবং আমরা Facebook বা Instagram প্ল্যাটফর্মেও সৎসঙ্গ আমেরিকা পেজটাকে আ স মানে আ এ আপ টু ডেট করতে থাকি। যাতে যেন সম্পূর্ণভাবে আমরা এখানকার মানুষদেরকেও ইন্সপায়ার করতে পারি। যেটা কি একটা ডিপি ওয়ার্ক এর মতনই এবং এটা মানে এখানে আসার পরে আমি বুঝতে পেরেছি যে কতটা আ ঠাকুর কে সবাই ভালোবাসে। আমি রিয়েলি জানতাম না যে ব্যাক ইন ইন্ডিয়া আমি ভাবতাম যে শুধু ইন্ডিয়ার লোকরাই হয়তো ঠাকুরকে চেনে বা ঠাকুরকে এইভাবে মানে। কিন্তু আমি যখন এখানে এসেছি তখন আমি বুঝতে পেরেছি প্রত্যেকটা স্টেট, এখানে ৫০ টি স্টেট আছে ইউএসএ তে টোটাল এবং প্রত্যেকটা স্টেটে ঠাকুরকে নিয়ে এত সুন্দরভাবে আ সবাই নিয়ে চলে বা তাকে অনুসরণ করে, সেটা ভাবার সত্যিই বাইরে। এবং সবাই চেষ্টা করে যতদূর সম্ভব সবাই চেষ্টা করে যে যেন তাদের ঠাকুরকে নিয়ে তারা চলতে পারে। তাদের ঠাকুরকে নিয়েই যেন পরামর্শ করতে পারে। খুব সুন্দর একটা কালচারাল এনভায়রনমেন্ট। শেষে আমি আ এই কথাই বলব যে ঠাকুর ছাড়া আমরা কিছুই নই এবং তিনি আমাদের প্রেরণা, তিনিই আমাদের আশ্রয়, আমাদের জীবনের আলোক বর্তিকা এবং তাকে
ভালোবাস ভালোবাসা মানেই শুধু নাম জপ নয়, বরং তার দেখানো পথকে জীবনের প্রতিটি আ পদক্ষেপে ব্যবহার করা এবং তাকে সেই ব্যবহারের থ্রু প্রতিফলিত করা। আমরা যেন তাকে নিজের পরিবারের পরম আপনজন ভেবে চলি এবং আপনজন মানি, ভালোবাসি এবং প্রতিটি সুখ-দুঃখ, আনন্দ, বেদনার মুহূর্তেও যেন তাকে সঙ্গে রাখি। তার সাথে যেন পরামর্শ করি এবং কোথাও আমরা যদি যাইও, কোথাও বাইরে যদি যাই, যেমন আমি ল্যাব যখন যাই আমাকে সবসময় মা বলে যে, "ঠাকুরকে বলে যাবি যে, 'ঠাকুর আমি ল্যাব যাচ্ছি।' বিকেলে দেখা হবে বা ল্যাবে দেখা হবে বা আমার সাথে চলো।" এইভাবে ঠাকুরের সাথে বন্ধুর মতন কথা বলা বা নিজের একটা আপনজন ভেবে, একটা নিজের ফ্যামিলি মেম্বার ভেবে চলা ইজ ভেরি ইম্পোর্টেন্ট। ঠাকুর যেন আমাদের চিন্তা, কর্ম, জীবন সবকিছুতে যেন বিরাজমান হন, এই প্রার্থনা করি। জয় গুরু সকলকে। জয় জয় গুরু গুরু। মা, জয় গুরু। প্রকল্প ভালো। হ্যাঁ, বলতে আমি তো নিজে বাড়িতেই রান্না করি এবং বাইরে খুব ডিফিকাল্ট, কেন কি এখানে ভেজ বলে কোনো কনসেপ্ট নেই। ভেজ মানেও পেঁয়াজ, রসুন সব থাকবেই। এট লিস্ট ওটা তো থাকবেই। তো যতদূর মানে পারি আমি চেষ্টা করি। কেন কি অনেক সময় আমাদেরকে অনেক জায়গায় যেতে হয় কনফারেন্সে বা সেমিনারে। তখন বাড়ির থেকে রান্না করে নিয়ে যাওয়া তো অসম্ভব। তখন যেটা ওইখানে পাচ্ছি অ্যাজ এ ভেজ, তখন সেটা খেতে হয়। কিন্তু আদার দ্যান দ্যাট কোনো এমনি সমস্যা নেই। আর এখানে সবকিছু কাজ নিজেকেই করতে হয়। মানে A to Z এভরিথিং এখানে মানে এক্সেপ্ট মিলিনিয়ার্স বা বিলিনিয়ার্স, তারাই হয়তো হাউসমেড বা কারোকে রাখতে পারে কাজের জন্য। আদার দ্যান দ্যাট সবাই এখানে কাজ করে। খুব বেশি স্বাবলম্বী এবং সবাই মানে কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট নয় এবং খুবই আলাদা ধরনের কালচারাল ব্যাপার-স্যাপার। ১ম টা তো খুবই কষ্ট হতো, কিন্তু এখন খুব ভালো লাগে এই কালচারটা। কেন কি আ মানে এখানে লোক নিজেই চেষ্টা করে। আমার যে ডাইরেক্টর ইনস্টিটিউটের ফর এক্সাম্পল, সে 92 ইয়ার্স। মানে আমি কোনোদিন ভাবতেও পারবো না যে এত বয়সেও, এবং সে সবসময় সিঁড়ি দিয়ে উঠা-নামা নিজেই করে। কোনোদিন লিফট ইউজ করে না। সো এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের প্রত্যেকটা, এবং খুবই হাসিখুশি, মানে কেউ কারোর সাথে মানে দুঃখ বা আ বা খুব নেগেটিভ কিছু ভাবে কথা বলছে এরকমও না। সবসময় কেউ কারোকে স্ট্রেঞ্জার হিসাবে দেখলেও তাকে হাই, হ্যালো, গুড মর্নিং এইভাবে উইশ করে এগোয়। মানে এনভায়রনমেন্টটাই খুব ডিফারেন্ট এখানে। আর খুবই সুন্দরভাবে সবাই সবার সাথে আ ইয়ে করে এবং সৎসঙ্গ যখন আমরা করি, সেই দিন তো মানে বলার নেই। সেটা ডিসকাশন এর বাইরে। সেদিন মনেই হয় না যে আমরা বাইরে কোথাও আছি। আমরা মনে হয় ইন্ডিয়াতেই আছি কোথাও। এবং অনেক লোকজন আসে, খুব আনন্দ হয়। খুব আ মানে আমরা ফুলের মালা গাঁথা থেকে নিয়ে সবকিছুই নিজেরাই করি। সো ইটস আ ডিফারেন্ট ভাইব অলটুগেদার। জয় গুরু ভালো। মা, জয় গুরু। রাইসটা ম্যানেজ অপূর্ব কিভাবে করছো? এবং ওখানকার পরিবেশের কথা বলে আমাদের প্রত্যেককে যেন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমেরিকায় আমরা বসে আছি, অনুভব করতে পারছি যে সেখানকার মানুষ কিরকম। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। মা আবারও আসবেন। আমরা হয়তো কখনো যেতে পারবো না, কি আপনার চোখ দিয়ে আমরা আমেরিকাকে দেখতে পাচ্ছি, সেখানে আমার ঠাকুরকে কি করে রেখেছেন আপনারা সবাই তাও শুনে আমরা মানে দর্শন করছি। জয় গুরু মা, ভালো থাকুন। পরমপিতা রাঙারাজ জয় আপনার গুরু মা। সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আর আর থাকবেন মা আমাদের আলাপনীতে। আমার অনেক দাদা মায়েরা হয়তো কোনো জিজ্ঞেস করতে পারবেন, একটু থাকবেন। জয় গুরু।